আগে ব্যর্থতা স্বীকার করুন যে আমরা মিথ্যা কথা বলেছিলাম লোককে, যে এসআইআর করতে দেবো না, করতে তো দিয়েছেন। ভুয়ো ভোটার দিয়ে রাজ্যের শাসক দল জিতেছে, এটা একটা অবৈধ সরকার। পশ্চিমবাংলায় এত বেকার কেন? আগে আমরা গোটা ভারতকে জ্ঞান বিতরণ করতাম, এখন পরিযায়ী শ্রমিক বিতরণ করি। পশ্চিমবাংলা এখন লালু জমানার রিপিটেশন হচ্ছে। বৈধ ভোটারের নাম বাদ গেলেও আদালতে যাব, এই কথাটা যদি আগে বলতেন তাহলে এত অশান্তি কিচ্ছু হতো না। একজনেরও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, ওটা নির্বাচন কমিশন কিন্তু তার যে অর্ডারটা বেরিয়েছে এসআইআর সম্পর্কে স্পষ্ট করে বলা আছে যে লক্ষ্য রাখবেন যেন একজন বৈধ ভোটারেরও নাম বাদ না যায়। এটা মেনে নিলেই তো হতো। তা এতদিন পরে কেন? কেউ জল ঘুরিয়ে খাওয়া কেন এগুলো? আগে বললেই তো হতো। এটা আগে কি বলা হলো? এসআইআর করতে দেব না। তারপরে এসআইআর করার বেশি টাইম নাকি নেই, 2 বছর 3 বছর লাগবে। তারপরে একটা ভোটারের নাম বাদ গেলে আমরা কিন্তু লন্ডভন্ড করে দেবো। ওদের একজন তো নেতা বলেও দিলেন, রক্ত গঙ্গা বইয়ে দেবো। ইতিমধ্যে তো 58 লক্ষ সামথিং বাদ গেছে, আরো তো প্রায় 1.5 কোটি। প্রথম তালিকা আরো আছে তো, এখনো তো 1.5 কোটি লোক, আমি পুরো সংখ্যাটা জানি না, ডাউটফুল। তাদের ডাকা হয়েছে, তাদের প্রমাণ করতে হবে। প্রমাণপত্র দিলে নাম থাকবে, নইলে থাকবে না। সংখ্যাটা কোথায় দাঁড়াবে আমি এখনো পর্যন্ত তার কোনো স্পেকুলেশন করছি না, কিন্তু 58 লক্ষ তারও বেশি নাম বাদ দেওয়া আটকাতে পারলেন না তো আপনারা। আগে ব্যর্থতা স্বীকার করুন যে আমরা মিথ্যা কথা বলেছিলাম লোককে, যে এসআইআর করতে দেবো না, করতে তো দিয়েছেন। একটা লোকের নাম বাদ দিতে দেবো না, 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশন কি করেছে নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের নির্বাচন কমিশন নিয়ে কিচ্ছু বলার নেই। নির্বাচন কমিশন একটা স্বাধীন কনস্টিটিউশনাল বডি, তার নিয়ে কিচ্ছু বলার থাকে না। আমাদের দাবি ছিল যে প্রতিটি বৈধ ভোটারের যেন নাম থাকে, একটা অবৈধ ভোটারের নাম যেন না থাকে। তো তাই তো হচ্ছে। নির্বাচন কমিশন যদি তাই করে, আমরা নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করব। মাঝখানে সমস্যা হচ্ছিল, আমাদের মাননীয় রাজ্য সভাপতি পরিষ্কার বলেছিল নির্বাচন কমিশনারকে, সমস্যা হচ্ছে কলকাতায় এসে দেখুন। আমরা তো এটাও বলেছিলাম, তাছাড়া আমরা নির্বাচন কমিশনকেও ছাড়িনি। আজকে একটা জায়গায় পৌঁছেছে, বোঝা গেছে এত ভুয়ো ভোটার দিয়ে রাজ্যের শাসক দল জিতেছে। এবং এদের সরকারটাই, এখন আমি বলছি, এটা অ্যাবসলিউটলি একটা অবৈধ সরকার। অবৈধ সরকার, আজ থেকে বলবো এটা একটা অবৈধ সরকার। কারণ এত ভুয়ো ভোটার নিয়ে এরা জিতেছে। এরা অপরকে বলে এরা হচ্ছে অবৈধ সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার। কারণ এরা ভুয়ো ভোটারের জন্য জিতেছে। 4টে থেকে 5টা দখল করে মেরে ধরে যেভাবে তাড়িয়ে দেওয়া হতো, এই সরকারের বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। আগামী দিনে লোকে প্রশ্ন করবে। বিএসএফ দায় বিএসএফ এর থেকে শুরু করে ভগবানের হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তা বলে অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে নাম উঠে আসবে, রাজ্য সরকার তার কোনো দায় নেবে না। বিএসএফ ডেফিনেটলি প্রাথমিক পর্যায়ে বিএসএফ দেখবে, তারপর কোনোভাবে যদি ঢুকে আসে। উনি দেখেছেন বর্ডার কাকে বলে? বর্ডারে বিএসএফ কোন কঠিন পরিস্থিতিতে পাহারা দেয় উনি দেখেছেন? বর্ডারগুলোর চরিত্র কি? নদী, নালা, খাল, বিল, জঙ্গল, তার ভেতর দিয়ে বর্ডার গেছে। প্রতিটি ক্ষেত্রে কি হাতে হাত দিয়ে কি বিএসএফ আটকাতে পারে নাকি? বিএসএফ তার জন্য এখানে জায়গা চেয়েছিল, জায়গায় এরা দেয়নি কেন? অনুপ্রবেশের রোখার দায় বিএসএফ মেনে নিলাম, তো ওই লোকগুলো অনুপ্রবেশকারীরা ঢুকে তো এখানে কোথাও না কোথাও লুকিয়ে থাকে। যে অঞ্চলগুলোতে লুকিয়ে থাকে তার সেগুলো প্রত্যেকটা রাজ্য সরকারের। রাজ্য সরকারের পুলিশ বিভাগ কি করছিল? পুলিশের গোয়েন্দা দপ্তর কি করছিল? ফলে এ সবাই জানে, এরা সব জানতো, জেনেও এরা ভেবেছিল যে ওই 4টে থেকে 5টা বুথ দখল করে ছাপ্পা মারা, যেভাবে জিতেছে। আমি তো দেখেছি 2021 সালে বিজেপির দিকে সমর্থনের দল জিতে গেল, এরা এইভাবে জিতেছে। ওটা রাহুল গান্ধী ব্যবহার করেছিল যে হাইড্রোজেন বোমা বাস্ট করবে, দিয়ে দেখা গেল কিচ্ছু নেই, কোনো আওয়াজই, স্মোক বোমও নয় ওটা। ও বলেছিল হরিয়ানার এই জায়গায় এতজন ভোটার আছে, দেখা গেল ওটা 1 একর জায়গা, এবং একই নাম্বারে অনেকগুলো বাড়ি আছে, বহু মানুষ বসবাস করে। নির্বাচন কমিশন বলেই দিল যে আপনি বসে ভুলভাল বলছেন, একটু পড়াশোনা করে আসুন। তো এখানেও তাই, দক্ষিণ 24 পরগনায় কি বোমা লুকিয়ে আছে, মানে সব তথ্য যদি বেরোয় ওটাও হাইড্রোজেন বোমাই হবে। কারণ দক্ষিণ 24 পরগনা অনেক কিছু ঘটেছে, ওখানে তো বিরোধীরা যেতে পারে না, কথা বলতে পারে না, ভোট দিতে পারে না, মেরে তাড়িয়ে দেওয়া হয় এবং যা খুশি তাই করা হয়। দক্ষিণ 24 পরগনার তথ্যগুলো পুরো আসতে দাও, সব বিধানসভা ভিত্তিক। তারপর দেখবে ওখানে কোন হাইড্রোজেন বোমা লুকিয়ে আছে এই ভোটার তালিকার মধ্যে।
অনেক কিছু করতে পারে, ওয়েট করো। কথা আবার তো এরা তো একটা ব্যাপারে হাত দিয়ে বসে থাকে, বিএসএফ কি করছিল, কিন্তু প্রশ্ন একটা, আমি উত্তরটা আগে দিয়ে দিয়েছি। বিএসএফ অনেক কিছুই করে, আবার বিএসএফ সব করতে পারে না, বিএসএফ ভগবান নয়, তারাও মানুষ। বিএসএফ প্রতিটি 1 ইঞ্চি করে বিএসএফকে দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়। আর এমন বর্ডার যেখানে কাঁটাতারে বেড়া দিয়েও আটকানো যায় না, কারণ জলা, পুকুর, খাল, বিল, জঙ্গল, সেখানে ওরকম কাঁটাতারে বেড়া দেওয়া যায় না। সেখানে বিএসএফ কনস্ট্যান্ট লক্ষ্য রাখে, তার মাঝখানেও ঢুকে আসে, কারণ যারা অনুপ্রবেশ করে নানা রকম ফাঁক ফোকর জানে দিয়ে ঢুকে পড়ে। কিন্তু তারপরে তো রাজ্য সরকারের কাজ ছিল, তো রাজ্যের প্রশাসনের কাজ ছিল, পুলিশ বাহিনীর কাজ ছিল। কারণ পুলিশ বাহিনী, প্রত্যেক পুলিশের তার একটা নিজস্ব সোর্স অফ ইনফরমেশন থাকে, পুলিশের সোর্স, হিন্দিতে খবরি বলে। তারা কি করছিল এখানে, খবরিরা, এই সোর্সগুলো পুলিশ কোনো সোর্স কাজে লাগিয়েছে নাকি ইলেকশনের সময় তাদের ভোটগুলো পাওয়া যায় বলে সেই সোর্স একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল? আরে বেশি দূর যাওয়া দরকার নেই, কিছুদিন আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একদম ওপেনলি দেখিয়েছিল, বারাসতে একজন তৃণমূলের ব্যক্তি পরিষ্কার করে বলেছেন, যারা বাংলাদেশ থেকে এসছেন যদি ভোটার লিস্টে নাম তুলতে হয় অমুক দাদার সঙ্গে কথা বলুন। সেটা তো ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা, এটা বলার কি আছে? আজ অব্দি রাজ্য সরকারের পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছে, ধরে চোখে যে আপনি কোথেকে পেলেন, এই বাংলাদেশের যারা ঢুকে আসছে কোথেকে পেলেন? ফলে এরকম অনেক প্রশ্ন করা যায়। এইগুলো মানে এরা এতদিন এই প্রশ্নগুলোকে চেপে রেখেছিল, বামপন্থীরাও চেপে রেখে, একই কাজ তো বামপন্থীরা সিপিএম করতো। যখন বদলানোয় বদল চাই বললেন, যেটা দরকার ছিল, সিপিএম আমরা যে অপরাধ করেছিল তাদের বিচার করার দরকার ছিল। একটা লোকের বিচার করতে পেরেছে, একে তাকে ধরেছিল, কাউকে মুম্বাই থেকে ধরে আনলো, একে ধরলো, তাকে ধরলো, কঙ্কাল কাণ্ডে একজনকে ধরলো, সব ছাড়া পেয়ে গেল। কিচ্ছু তো করতে পারেনি ওদের। বললো আমি এই ইয়ে করবো, তদন্ত কমিটি গঠন করব। একটা তদন্ত কমিটি কোন রিপোর্ট বেরোলো? নাথিং। মাঝখান থেকে সিপিএমের যে লোকগুলো মানুষের উপর অত্যাচার করতো, হারমাদ বাহিনী, তারা পুরো পোশাক পাল্টে ঢুকে গেল তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূলের হয়ে হারমাদার জল্লাদের ভূমিকা পালন করলো। এই যে এত রিগিং হয়, এত ভোট লুট হয়, পুরো ব্যাপারটা সিপিএম টেকনোলজি এখানে সাপ্লাই করেছে ওই সিপিএম এর লোকগুলোকে। তাই ওদের জঞ্জাল কিচ্ছু সাফ করেননি, সেই জঞ্জাল দিয়ে নিজের দলটাকে ভর্তি করে দিয়েছেন, নিজের দলটাই জঞ্জালে ভর্তি হয়ে গেছে। উন্নয়ন হয়েছে? কোথায় উন্নয়ন হয়েছে? কি উন্নয়ন হয়েছে? কটা লোক চাকরি? 2 কোটি। হিসেবগুলো দেখলে ভালো হয়, কোন ক্ষেত্রে কত চাকরি হয়েছে? কিচ্ছু চাকরি হয়নি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় এত বেকার কেন? পশ্চিমবাংলায় এত মানুষ বাইরে কাজ করে কেন? এত পরিযায়ী শ্রমিক কেন? আগে আমরা গোটা ভারতকে জ্ঞান বিতরণ করতাম, এখন পরিযায়ী শ্রমিক বিতরণ করি। বারবার বলা হয় না পশ্চিমবাংলাকে গুজরাট হতে দেবো না? আরে গুজরাট যদি পরিযায়ী শ্রমিক তাড়িয়ে দেয়, 10-12 লক্ষ লোক শুধু গুজরাটেই চাকরি করে, আমার ধারণা তার বেশিও হতে পারে। একটা লোককে চাকরি দিতে পারবেন? একটা লোককে? আমি নিজে দেখে এসেছি, বারাণসীতে গিয়েছিলাম, মুর্শিদাবাদে অনেকে ওখানে রিক্সা চালায়, এখানে রিক্সা চালিয়েও পয়সা হয় না, ওখানে রিক্সা চালায়। বলে এইসব বলে লাভ নেই, সব বাজে কথা, ভালো কথা। বিহারে যা যা হয়েছে তার কণামাত্র যদি পশ্চিমবাংলায় হতো তাহলে পশ্চিমবাংলা উন্নয়নের অনেক এগিয়ে যেত। আমরা কথা বলি, বিহারে কি হয়েছে? নীতিশ কুমার যখন ক্ষমতায় এলেন 2005 সালে, 15 বছরের জঞ্জাল তৈরি করেছিল লালু গ্যাং, লালু রাবড়ির মুখ্যমন্ত্রীত্বে। 15 বছরের জঞ্জাল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, বিশেষত মহিলাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা, রেপ করা একটা সাধারণ ঘটনা ছিল। শিল্পী জৈন হত্যাকাণ্ডের কথা মনে আছে? বিহারে বলছি, পশ্চিমবাংলায় একই কেন আমি তুলনা করি বারবার লালুর সঙ্গে, শিল্পী জৈন হত্যাকাণ্ড, যেখানে সেই দলের টপ নেতার নাম চলে এসেছিল, তাকে ধরতে পারেনি কেউ, বেরিয়ে চলে গেছে। সেখানে এক্সটর্শন হয়েছিল, একটা শিল্প, কাউকে ধরে নিয়ে এসে তার কাছ থেকে তোলো, ডাক্তার ইঞ্জিনিয়ার তার ছেলেকে তুলে নিয়ে এসো, তোলো, এইটা ছিল ওখানকার শিল্প। 2005 সালে যখন নীতিশ কুমারকে বিজেপি মুখ্যমন্ত্রিত্ব দিল, বিজেপি সাপোর্ট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হলেন, তখন একটা শর্ত ছিল, আপনি বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন, তা নইলে আমরা সমর্থন করতে পারবো না। তিনি ঘটিয়েছিলেন আইন শৃঙ্খলা। বিহার আজকে অনেকটা বদলে গেছে। মাঝখানে নীতিশ কুমার ভুল করে অন্য দলে গিয়েছিলেন, পরে ফিরেও এসেছেন, বিজেপির সঙ্গে তিনি অ্যালায়েন্স করেছেন এবং সেই অ্যালায়েন্স এবারে বিপুল ভোটে জিতেছে। আর পশ্চিমবাংলা এখন লালু জমানার রিপিটেশন হচ্ছে। লালুতে যা যা হয়েছিল, মানে লালুর বিহারে যা যা হয়েছিল সন্দেশখালিতে হচ্ছে, বহু জায়গায় হচ্ছে। সন্দেশখালিতে বাড়ির মেয়েদের ডেকে ডেকে পিঠে বানানো চলছে, এই চলছে তো। সন্দেশখালিতে ভোটের প্রচার কেউ করতে যেতে পারতো তৃণমূল ছাড়া আর কেউ?
ফলে ওখানে লালু যা করেছিল এখানে তাই করছে। ফলে এদের ওই লালুর জমানাকে যেভাবে সরানো হয়েছে, এই তৃণমূল জমানাটাকে সেভাবেই সরাতে হবে পশ্চিমবাংলায়। এবং বিহার যেভাবে তার পুরনো যে মানে কি বলবো দুর্নাম ঘুচিয়ে আজকে একটা উন্নয়নের রাস্তায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাকে সেই রাস্তায় নিয়ে যাবে। প্রত্যেকটাই অ্যাবসলিউট আইওয়াস, এগুলো কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আমাদের যে মর্যাদা নষ্ট হয়েছে, ফিরিয়ে দিতে পারবে মর্যাদা? এমনিতে আমাদের নিয়ে গোটা সর্বভারতীয় ক্ষেত্রে হাসাহাসি হয়। অন্যান্য রাজ্যগুলো এগিয়ে যায়, আমরা এগোতে পারি না। ওরা বলে যখনই বাইরে যায়, ক্যা হুয়া আপকা বাঙ্গাল কা, এই উত্তরটা দিতে পারি না। একরাশ লজ্জা এরা আমাদের উপহার দিয়েছে। এখানে মেসি এলো এইসব কাণ্ড হলো, তারপরে তো হায়দ্রাবাদে গেল কি হয়েছে, তারপরে তো মুম্বাই গেল কি হয়েছে, দিল্লিতে কি হয়েছে, কিচ্ছু হয়নি। এখানে এটা হলো কেন? এখানে এইটা হলো কারণ এখানে প্রশাসন বলে কিচ্ছু নেই। এখানে এটা হলো কেন? কারণ অযোগ্য লোকেদের ওখানে বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসনে। তারা নিজেরা নিজের দায়িত্ব না পালন করে মেসির সঙ্গে কিভাবে জড়িয়ে ধরে ছবি তুলবে, এটাই ওরা প্রধান লক্ষ্য ছিল। আরে নিজের পরিবারের বাইরে যারা প্রশাসন চালায়, পরিবারটা গুরুত্বপূর্ণ নয়, প্রশাসনটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। এ যেন পরিবারটাকেই নামিয়ে দিয়েছে প্রশাসনের, পরিবারকে রক্ষা করার জন্য যেন প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে। দ্বিতীয় কথা, আমার মনে আছে সেদিন আমি একটু সল্টলেক গিয়েছিলাম, পিচ্ছিলাম, কিন্তু ওখানে যে সিচুয়েশন ছিল গাড়ি করে আসতে পারিনি, ছেড়ে দিলাম গাড়ি, মেট্রোতে গেলাম। যোগারতি যে মানে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন আছে, অনেক ছেলেরা উঠেছিল, মেসির টি শার্ট পরা, কেউ গালে আর্জেন্টিনার পতাকা ইয়ে করেছে ইত্যাদি। আমার দেখে সত্যি খারাপ লাগছিল। কয়েকটা বাচ্চা প্র্যাকটিক্যালি মানে কাঁদো ছিল যে টিফিনের খরচ বাঁচিয়ে আমি টিকিটটা করেছিলাম। কেউ বলেছে আমি কলেজের টাকা দিইনি, আমার এই সেমিস্টারে টাকাটা বাকি আছে। তারপর আমরা কি দেখলাম, মেসির বদলে এই রাজ্যের কিছু মন্ত্রীকে, এই এক মন্ত্রীকে এবং অন্যান্যদের তারা ছবি তুলছে। ওরা দেখতে এসেছিল, মেসি তো খেলতে আসেনি, দেখতে এসেছিল এখানে। আমার মনে যাচ্ছে ছোটবেলায় পেলে এখানে খেলে গেছে, কই এসব তো কিচ্ছু হয়নি। পেলে এখানে খেলেছে কসমস ভার্সাস মোহনবাগান। বলে আজকে এই ঘটনা ঘটার পরে আমাদের সম্মানটা কোথায় এলো? গোটা বিশ্ব জুড়ে মিডিয়ায় ছিচিকার করছে, বলে কেউ বলছে এখানে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, কেউ বলছে এখানে অ্যাবসলিউটলি একটা কেওটিক সিচুয়েশন। কি হচ্ছে এগুলো? তো তারপরে এগুলো করে লাভ কি হবে? ওই একটা লোককে ধরা হলো, কি নাম যেন, শতদ্রু, এটাও আইওয়াস। বলা হলো লোকের টাকা ফেরত দেওয়া হবে। আরে লোকের টাকা ফেরত দেওয়া হবে, টিকিট আছে সব, কেউ টিকিট বিলি করেছিল, টিকিট বিলি হয়েছিল, সেগুলো টাকা ফেরত পাবে। আর একটা অ্যাবসলিউট মিথ্যে কথা, কারোর টাকা কিচ্ছু ফেরত দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা, সেদিন পুলিশ প্রশাসন শুধু ফেল করেনি, সেদিন পুলিশ প্রশাসন তার মানে কি বলবো এক যে নেতৃত্বহীন সেটা নিজেকে প্রমাণ করেছে। কোনো নেতা নেই, পুলিশ প্রশাসন লিড করার কেউ নেই। আর কি বলবো, যিনি পুলিশ প্রশাসনের শীর্ষে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি তো মাঝখান থেকে চলে গেলেন। তিনি আসতে পারতেন তো, যে আমি থাকবো ওখানে, পুলিশকে বলবো যে তুমি ঠিকঠাক ব্যবস্থা নাও। উনি যদি আসতেন তার ইমেজ বাড়তো। কিন্তু এই যে বললাম না, কপাল যখন খারাপ হয় সব ভুল করতে থাকে। সত্যি কপাল খারাপ হয়ে গেছে, ফলে ভয় পেয়ে গেছে এরা প্রত্যেকে। বলে আজকে কাকে কি শোকজ করলো, এগুলো সবার কিচ্ছু যায় আসে না। আমাদের যা সম্মান সেটা নষ্ট হয়েছে, সেই সম্মান তো এরা ফিরিয়ে দিতে পারবে না। এই কষ্ট করেছে ছেলেগুলো, টিফিনের খরচ বাঁচিয়ে, নিজের আবেগে মেসিকে দেখতে এসেছিল, তাদের পয়সাও এরা ফেরত দেবে না। একটা বোতল 200 টাকা বিক্রি হয়েছে, যেখানে জলের বোতল নিয়ে প্রবেশ করা যায় না, সেই জলের বোতল আবার বিক্রি হয়েছে। এর মানে কি? আচ্ছা, কর্পোরেশন তো অনেককে প্লাস্টিকের প্যাকেট দেয়, সেগুলো দেওয়া গেল না। জলের বোতল কি কাজে লাগতো? কর্পোরেশন তারও তো প্লাস্টিকের প্যাকেট দেয়, ইয়েতে দেখেছি বইমেলায় প্লাস্টিকের প্যাকেট থাকে। মাঠে বোতল নিয়ে, আচ্ছা সেই বোতল কেউ যদি ছুঁড়তো কি হতো তখন? মেসির দিকে কেউ বদমাইশি তো করতেই পারতো, কেন কি হতো তখন? গোটাটাই বোঝা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নেই, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনহীনতা। ফল যা হবার তাই হয়েছে। ফলে এই অযোগ্য লোকগুলোকে না সরাতে পারলে পশ্চিমবাংলায় কোনো মুক্তি নেই। পশ্চিমবাংলার মুক্তি হবে যেদিন এই দলটা ক্ষমতা থেকে যাবে, সেদিনই পশ্চিমবাংলার প্রকৃত মুক্তি। একটা কথা বলি, এই সরকার যখন দায়িত্ব নিয়েছিল অনেকের অনেক আশা ছিল। আশাটা কি? যে 34 বছরের সিপিএমকে দেখে থেকে মানুষ ক্লান্ত হয়েছিল, এবং সিপিএম এর অন্যায় অত্যাচার দেখে মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। মানুষ চাইছিল নতুন কেউ আসুক। কেন লোকে সিপিএমকে পছন্দ করতো না? কারণ তারা মনে করতো তারাই হচ্ছে রাজা বাদশাহ, সবার বাড়ির খবর রাখতো, কে বাড়িতে মাছ দিয়ে ভাত খায় না মাংস দিয়ে ভাত খায় সেগুলোও খবর রাখতে হতো। আর সবচেয়ে বড় কথা, যে সিঙ্গুর নন্দীগ্রামে দেখিয়ে দিয়েছিল যে সিপিএম নিজের স্বার্থে কোন লেভেলে পৌঁছে যেতে পারে।
মানুষ মুক্তি চেয়েছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আবেগকে নিয়ে লড়াইটা করেছিল। ক্ষমতায় এসে তিনি কি করলেন? সিপিএম এর যে ছেঁড়া জুতোতে কেন পা গলালেন? এখন একটা মিছিল করতে গেলে পারমিশন, আরে সিপিএম আমলে মিটিং মিছিলটা করতে দিত ওরা, একটা মিছিল করতে গেলে পারমিশন লাগে? ওরা অন্তত সবচেয়ে যোগ্য লোকগুলোকে চাকরি দিয়ে তারপর পার্টিবাজি করতো। ওরাও পার্টিবাজি করতো, সিপিএম পার্টিবাজি করবে না তো হয় না, দুনিয়ার পার্টিবাজি করতো। কিন্তু আমরাও তো সিপিএম আমলে চাকরি পেয়েছি, প্যানেলে 1 নম্বরে ছিলাম তাই চাকরি পেয়েছি। ওরা করতো কি, ওপরের দিকে যারা আছে ঠিক চাকরিটা দিয়ে দিত, তারপর থেকে ওদের খেলটা শুরু হয়ে যেত। এদের ওপরে কি নিচে ফেলো করি মাখো তেল, পয়সা দাও চাকরি না, শুরু করে দিল। চাকরি বিক্রি হলো, শিক্ষকতার চাকরি বিক্রি হলো, মানুষের নিরাপত্তা নষ্ট হয়ে গেল। তা নইলে আরজি করে এই ঘটনা ঘটে। একটা ডাক্তার মহিলা, তার মানে বাবা তো ধনী কোটিপতি সন্তান নয়, সে তার বাবার জামা কাপড় বানাতো, দিয়ে মেয়েকে মানুষ করেছিল, মেয়েটাকে রেপ করে গলা টিপে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। কি এগুলো? এখানে অ্যাডহক কর্মচারী হয়ে কি করছিল? যারা তাকে অ্যাডহক কর্মচারী করেছিল আজ অব্দি তাদের সাজা হয়েছে? কিচ্ছু হয়নি, নাথিং হ্যাপেন্ড। কারণ একটাই, কারণ হচ্ছে সবকিছুর মধ্যে লুকিয়ে আছে এদের আধিপত্যবাদ। এরা মনে করে সর্বত্র আমরা যা খুশি তাই করেছি, যা খুশি তাই করবো, বলে যা হবার তাই হয়। কিছু মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, অনেক মানুষকে হয়তো অনেকদিন বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু 15 বছর অনেক দিন। আর বাংলা মানুষকে বোকা বানাতে পারবে না। এবার এরা হারবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে এ রাজ্যের মানুষ এবং মিডিয়া, তোমরাও বলবে, দেখবে এদের হার অবধারিত, এরা হচ্ছে।